আচ্ছা, আমি একটা মানুষ। এই মানুষটা পৃথিবীতে না ছোট থেকে এত বড় হইছে। মানে যত জায়গায় মানে অপমানিত হয়েছে, যত জায়গায় আমাকে দোষারোপ করা হয়েছে, আমার বাবা-মা বলেন, আমার স্ত্রী বলেন, আমার শাশুড়ি বলেন। প্রত্যেকটা জায়গা না ছোটবেলা থেকে এখন অবধি শুধুমাত্র অনলি একটা জিনিসের জন্যই আমি অপমানিত হই, সেটা হচ্ছে টাকা। এই টাকা এই টাকা আমি ছোটবেলা থেকেই কামাই করি। মানে ক্লাস 2 তে যে সময় পড়ি ওই সময় থেকে আমার বাবার সাথে টাইলসের কাজ করি। অথচ মনে করেন যে আজকে অবধি আমি দিন আনি দিন খাই। মানে আজকের একটা দিন যে আমি এই যে ভিডিও বানাচ্ছি, মনে করেন দোকানে গেছি, কাজ কাম করছি, কয়েকটা টাকা উপার্জন করছি, করার পরে বাসায় আসছি, এই টাকাটাও খরচ হয়ে গেছে। মানে বাসায় আসছি, আসার সাথে সাথেই খরচ হয়ে গেছে। মানে প্রত্যেকটা দিনই এরকমেরই চলতে থাকে। আর এই জিনিসটা নিয়ে আমার বউয়ের অনেক অভিযোগ, আর এক অভিযোগ থাকাটাই স্বাভাবিক। কারণ কি, ওর কোনো কিছু আমি ঠিকঠাক মতো দিতে পারি না গো। ওর কাপড় চোপড়, ওর যদি কোনো কিছু প্রয়োজন হয়, কোনো কিছুই আমি নিজের ইনকামের টাকা দিয়ে যে ওরে কিনে দিব এরকম এটা পারি না। ও এখন অবধিও ওর মা ওরে হচ্ছে জামা কাপড় কিনে দেয়, আমার বাচ্চার জামা কাপড় সেটাও হচ্ছে ওর মাই কিনে দেয়। তো একটা মানুষ যে টাকার জন্য কতটুকু অপমানিত হতে হয় আসলে এটা আমি হাড়ে হাড়ে টের পাইছি। কিন্তু আমার না আসলে লজ্জা শরম ঘিন্না কিচ্ছুই নাই। মানে আমি না কিছুদিন পর পরে সবকিছু ভুইলা যাই। মানে একটা মানুষ আমার সাথে অন্যায় করছে, একটা মানুষ আমাকে খারাপ দুইটা কথা বলছে, সর্বোচ্চ মনে করেন 4-5 দিন, তাও না। অনেক সময় দেখা যায় যে আজকে আমার সাথে ঝামেলা হয়েছে, কালকেই আমি সবকিছু মিটমাট কইরা ফেলাই, বা আমার মনে থাকে না। মানে পৃথিবীতে আমার সাথে মানুষ যত ভালো ব্যবহার করুক, এই জিনিসটা আমি হয়তোবা মরার আগ পর্যন্ত মনে রাখতে পারি। কিন্তু আমার সাথে যদি কখনো কেউ খারাপ কিছু করে, খারাপ ব্যবহার করে, এই জিনিসটা আমি কখনোই মনে করতে পারি না, কখনো মনে রাখতেও পারি না। মানে অদ্ভুত একটা সমস্যা আমার। এই সমস্যার জন্য আমি আসলে প্রচুর সাফার করি। কারণ কি, একটা মানুষ আমার সাথে অন্যায় করছে, পরবর্তীতে কোনো একটা ঝামেলা হইলো, আমি যে তাকে বলবো যে সে অতীতে আমার সাথে এই অন্যায়টা করছে, এটা আমি বলতে পারি না গো। এই জিনিসটার জন্য আসলে আমি খুবই কষ্ট পাই মাঝে মাঝে যে কেন আমার মনে থাকে না। তো আমার যে সময় বাচ্চাটা হয়, আমার আসলে অনেক শখের বাচ্চা ভাই, বিশ্বাস করেন। আমি ও যে সময় 11 বছর বয়স ওই সময়ই আমরা বাচ্চা নেওয়ার চেষ্টা করছি। হয়তোবা সে সময় বাচ্চাটা নিতে চাইছি যে যাতে ওর মায়ের সাথে আমার সম্পর্কটা ভালো হয়ে যায়। দ্বিতীয়বার যে সময় জেল থেকে আসার পরে বাচ্চাটা নেই, এটা একমাত্র উদ্দেশ্য ছিল ও যাতে একটা বাচ্চা হইলে একটা সংসারে কিন্তু স্বাভাবিকভাবেই একটা মেয়ে মানুষ মানে ওই সংসারের একটা মায়ায় পইড়া যায়। ওই সংসারটা কখনো মানে হুটহাট কোনো দমকা হওয়াতে ভেঙে যায় না গো। তো সেইজন্য ছোটবেলা থেকেই মানে ছোটবেলা থেকে বলতেছি, মানে বিয়ের পর থেকেই আমার একটা শখ ছিল যে আমাদের একটা বেবি হোক। তো দ্বিতীয়বার যে সময় বেবিটা নেই, এই বেবিটাও যেকোনোভাবে আল্লাহ নিয়ে চলে যায়। তো তৃতীয়বার যে সময় বেবি হয়, এই সময় তো আমরা খুব ভয়ে ছিলাম। তারপরেও ভয়ে ভয়েই বেবিটা নিছি। এখন আল্লাহর জিনিস আল্লাহ দিছে। আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু যে সময় বেবি ডেলিভারি হইবে, ওই সময়টা যে আমার সাথে আল্লাহ কিছু কিছু ইতিহাস ঘটাইছে, এটা আসলে মানে খুবই দুঃখজনক। কারণ ওই সময়টাতে আমার ঋণ পানে মানে আমি একদমই জরাজীর্ণ ছিলাম। যে আমার বউয়ের টেক কেয়ার করব, আমার বউয়ের যে খরচপাতি, ওষুধপাতি, ডাক্তার দেখানো, মোটামুটি ৬ মাসের মতো আমার এখানে যে যখন ছিল আমি সবকিছু কোনোভাবে ম্যানেজ করতে পারছি যেহেতু আমার কাছে আছে। যে সময় ও ঢাকায় চলে গেল, এরপরের কাহিনীটা হয়তোবা গত পর্বে বলছে, কিন্তু কিছু কিছু জিনিস মিসিং আছে। তো আসলে সব এভাবে ক্লিয়ার কাট বলাও যায় না কো, অনেক জিনিস মানে না, গুছায় বলা যায় না। গোছায় বলা যায় না আসলে যে হ্যাঁ। যা হয় ওই জিনিসটা তো আর আপনাদের মুখে বললে আপনারা বুঝতে পারবেন না, যারা সাফার করছে তারাই বুঝে। তো ওই সময়টাতে আমার বউয়ের সবচাইতে অভিযোগ বড় হচ্ছে আমি ওর পাশে থাকি নাই। এজন্যে ও সবসময় কষ্ট পায়, এখনো কষ্ট পায়। আজকে যে ভিডিওটা আপলোড করা হয়েছে ওখানে কিন্তু ও ডিরেক্ট কান্না করেই দিছে। সরি, কেঁদে দেয় নাই। কান্না করে দিছে। আমার রোস্ট করা হয়েছিল এই কারণে। তো তো এই জিনিসটা নিয়ে খুব কষ্ট পায়। আসলে ওই জিনিসটা ও একটাবার ও কষ্ট পায় এটা আমি জানি, বা কষ্ট পাইছে এটাও আমি জানি। কিন্তু ওর মরার আগ পর্যন্ত এই ব্যাপার নিয়ে আমি কষ্ট পাবো, আর এই কিন্তু ব্যাপার নিয়ে ও সারা জীবন সাফার করবে। কিন্তু এই ব্যাপার মানে এই কষ্ট পাওয়ার ব্যাপারে মূল হোতা যে ছিল সেই মানুষটার কথা ও একটাবারও বলে না যে ওই সময় ও এই কষ্টের কথাটা বলে। কারণ কি, ওই সময় যদি ও আমার কাছে থাকতো,
আমি ওই সময় ওর মাকে বলছিলাম যে আচ্ছা যা খরচপাতি হয় তুমি সবকিছু হিসাব করে রেখো, আমি হচ্ছে তোমাকে এখন পর্যন্ত হিসাব করে রাখছে, জীবনে দিতে পারে না আর পারবেও না। এখন পর্যন্ত আমি মানে বলছি যে আসলে যে কয় টাকায় খরচপাতি হোক আমি আমার ঋণ পাতি শোধ হয়ে গেলে আমি দরকার হইলে ঋণ করে আবার দিয়ে দেব। এখনো যে ও বলতেছে যে এখনো অব্দি আমি দিতে পারি নাই, তো এর মাঝখানে দিতে না পারার কিছু কারণ আছে। তো এটা পরের পর্বে বলবো, যাই হোক ওইটাও বিশাল এক কাহিনী। তো মনে করেন যে এই টাকার জন্যে মনে করেন ওইখানে ওর কাছে হচ্ছে আমি সবচাইতে বড় অপরাধী হয়ে যাই, কারণ ওই সময় আমি ওকে সময় দিতে পারি নাই, ওর কোনো খোঁজ খবর রাখতে পারি নাই। আসলে একটা পুরুষের আমি মনে করি পৃথিবীতে টাকা হচ্ছে সবচাইতে বড় আপন জিনিস, কারণ টাকার জন্য মা বাবার কাছে ভালো থাকা যায়, টাকার জন্য স্ত্রীর কাছে ভালো থাকা যায়, টাকার জন্য পৃথিবীর সবার কাছে ভালো থাকা যায়। এই জিনিসটা আমি এখন অব্দিও বুঝি না, মানে মানে যা ও আমার কামাই লোভী করি বললো। লোভী না, মানে এটা তো প্রয়োজন। কারণ যেমন একটা ওর জামা মনে করেন পরার জন্য লাগবে, এখন জামা নাই, একটা জামা কিনে দিতে হবে। কারণ এই জিনিসটা যদি আমি দিতে না পারি, এটা তো পুরুষের দায়িত্ব স্ত্রীর সমস্ত কিছু কিনে দেওয়া। যখন দিতে আমি পারবো না তখন ওর কাছে আমি খারাপ হয়ে যাব, এটা সিম্পল হিসাব যে আমার একটা পরার জামা নাই, তুমি আমার একটা জামা কিনে দিতেছো না। এই যে এখন ঈদ আইছে, ঈদের একটা সময় ওর হচ্ছে মার্কেট করে দেওয়া, মেয়েদের একটু চাহিদা বেশিই থাকে, এটা করে দেওয়া আমার নৈতিক দায়িত্ব, কিন্তু আমি দিতে পারতেছি না। এই জন্য বেশি দুধ হয়ে থাক, কমও দিতে পারতেছে মানে না। দিতেই পারতেছি না। তাইলে মনে করেন যে এখন বইয়ের কাছে আমি সিম্পল ভাবেই খারাপ হয়ে যাব। এই যে আমি এই শার্টটা পরে আছি, এই শার্টটার বয়স কত জানেন? 5 বছর। কিন্তু আমি একটা মানুষ মনে করেন যে এখন অবধিও আমি যা কামাই করি প্রত্যেকটা টাকা আমি খরচ কইরা ফালাই। মানে যা কামাই করি মানে আমার তো খরচ করতেই হবে, যেমন বাচ্চার প্যাম্পাস কেনা, তারপরে আমাদের খাবার দাবার কেনা। অথচ মনে করেন যে আমি এই বউয়ের জন্য, এই রমজান মাস আসছে তো এই রমজান মাসে একটু খরচ কম হচ্ছে, তারপরেও আমি জানি ও খাইতে প্রচুর পছন্দ করে। আমি প্রতিদিন মনে করেন 50 হোক 100 হোক 150 হোক যখন যেমন পারি আমি আসার সময় খাবার কিনে নিয়ে আসি, কিন্তু এই কয়েকদিন হচ্ছে মানে রমজান মাস আসার পরে একটু মানে জিনিসটা কম হয়েছে। তারপরেও এই রমজান মাসের মধ্যে মোটামুটি ওরে 1000 2 টাকার খাবার খাওয়াইছি। তুমি আবার আমার দিকে তাকাইতেছো কেন? একদিন তো ক্যাফে রোজে নিয়ে যাই, তোমারে নিয়ে যাই 600 টাকার খাবার কিনা দিলাম। এই তারপরে রমজান মাসে? ও হ হ হ হ, স্ট্রবেরি বেচেছো, সবই মনে তুমি আছে। ভুইলা যাও, তারপরে এর মধ্যে গ্রিলও আইনা খাওয়াইছি। গ্রিল? একদিন আইনা খাওয়াইছি না প্রথম রোজার দিকে। না, প্রথম রোজা না, রোজার আগে গ্রিল না খাওয়াইছে, তো মিথ্যা কথা আচ্ছা বাদ বললো না। দিলাম। তারপরে মনে করো প্রতিদিন যে আমি হচ্ছে 100 150 200 টাকার কইরা প্রত্যেক দিন আনো না, প্রত্যেকদিন দুই না তিন আনলে দিন পর পর 100 200 টাকার ইফতারি কিনা দাও, আমি মিথ্যা কথা বলবো একটানা না। 3 4 দিন কিনা দিছে। হ্যাঁ, একটানা যে সময় ইফতারির বাজার করে দেয় না, ওই উম, সময় একটানা 3 4 দিন কিনা দিছে। হ্যাঁ, ও আমারে অনেক অনেক বেশি খাওয়ায়, এটা সত্যি কথা। কিন্তু মানুষ কত খাইতে পারে? ওই মাসের ভিতরে ও 5,000 টাকা খাইলেও তো এটা অনেক। এখন এই যে এই কথাটা আমি বললাম হয়তোবা ও পরে কোনো একদিন খোঁটা দিবে যে তুমি ভিডিওর মধ্যে আমারে খাওয়ার খোঁটা দিছো। আসলে কিন্তু আরে এটি বাবারে, আমি খোঁটা না। যে পরিমাণের খাই, সেই পরিমাণের ও আমার খাওয়ানোর যোগ্যতাই রাখে না। মানে আমার আমি ঢাকায় গেলে আপনাদের নিয়মিত ব্লগ দেব। আমার মায় আমারে যে পরিমাণের খাওয়ায়, ওর 3 ভাগের 1 ভাগও ও আমারে খাওয়াইতে পারে না। কারণ আমি এইভাবে বড় হইছি। এটা আমার কাছে খুব সামান্য লাগে। এটা ওর কাছে সামান্য লাগে, কিন্তু আমরা যে খাবার দাবার করি খাই, মাঝে মাঝে কিছু ব্লগ বানায় হচ্ছে ফেসবুকে ইউটিউবে আপলোড করি। তো আমাদের আত্মীয় স্বজন দেখা কয় যে কি রে তোরা কি বিলিয়নিয়ার মিলিয়নিয়ার কেন? তখন বলে যে সব সময় প্রতি সপ্তাহে যা হচ্ছে তোরা হোটেলে খাস, তারপরে এত ঘুরোস খরচ করস। মানে আমি একটু আজকে শৌখিন আজকে প্রকৃতিরই মেয়ে ভাই, ছোটবেলা আজকে থেকেই। বিকেলেও আমারে একজন বলতেছে যে এ, ওরা ও একজন আমারে খিচুড়ি খাইতে ডাকতেছে মানে ইফতারের সময়। তখন একজন আমারে বলতেছে ওরা কি এইসব খিচুড়ি মিচুড়ি খায় নাকি, ওরা হচ্ছে কিংস এ দামি দামি রেস্টুরেন্টে যায় খায়, ওরা আবার এইসব খিচুড়ি টিচুড়ি খায় না। মানে আমরা খরচ করি ভাই, আমরা বলতে আমি মানে যা কামাই করি সবই খরচ করি। কিন্তু একটা মনে করেন যে হুট করে আমি অসুস্থ হয়ে গেলাম বা ও অসুস্থ হইলো বা আমার বাচ্চাটা অসুস্থ হইলো, তখন যে চিকিৎসা করার জন্য যে ন্যূনতম 100 150 200 টাকা যে লাগে, এই টাকাটাও আমাদের পকেটে থাকে না। আমরা হচ্ছে এইরকম জীবনেও না। টাইপের ও মানুষ। যদি খরচ করে রাখতো টাকা, ওই মানে টাকা খরচ করার পরেও কিন্তু মানুষের কাছে টাকা থাকে। এই একটা মানুষ যে মানে আমার বিয়ে হওয়ার পর থেকে তারে দেখে সেই কিস্তি টানতেছে, সেই কিস্তি টানা এখন পর্যন্ত শেষ হয় না। স্টিল নাও মাসে এখন সে ঘর ভাড়া দোকান ভাড়া বাদ দিয়া সে 23,000 টাকা কিস্তিই দেয়। ঘর ভাড়া আমাদের 4,500 টাকা রুম মতো পড়ে কারেন্ট বিল নিয়ে, আবার হইলো যে দোকান ভাড়া 4,000। তাইলে 23,000 টাকা কিস্তি, 8,000 টাকা যদি দোকান ভাড়া আর ঘর ভাড়া মিলাইয়া হয়, তো
তাইলে সেই মানুষটা মনে করেন ৩৩,০০০ ৩৪,০০০ টাকা, মানে এটা খরচ প্রত্যেক নিয়ত করতেই হবে, প্রত্যেক মাসের ফিক্সড খরচ। তাহলে কয় টাকার, মানে সে কয় টাকা ইনকাম করতে পারে? হাইস্ট হলে আর ১০-১৫,০০০ টাকা ইনকাম করে। তাহলে ভাবেন কত বেশি টাকা ইনকাম করে। তাহলে আমরা কতটুকু খরচ করি আর কতটুকু ঋণ দেই আর কতটুকু আমাদের মনে করেন ব্যয় আছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গ্রামে থাকি সবারই বাড়ি আছে, এখন আমাদের বাড়ি নেই, আমাদের বাসা ভাড়া দিতেই হবে। আর যদি একটা খারাপ পরিবেশে থাকি ওই জায়গায় অ্যাডজাস্ট করতে পারি না, মানুষের সমস্যা, সবকিছুতে সমস্যা। দোকানে মনে করেন নিজের দোকান নাই, জায়গা নাই, জমি নেই, ইনভেস্টমেন্ট নাই, একটা দোকান নিয়ে থাকে ওই জায়গায় কোনো মালপাতি নেই, তাও ৪,৫০০ টাকা ভাড়া, ৪,০০০ টাকা ভাড়া দিতে হয়, কারেন্ট বিল উঠে। তারপর হইলো যে এমনও আমারও হাত বড়, ওরও হাত বড়, মিনিমাম আমাদের দুইজনের হাত খরচাই লাগে ১০,০০০ টাকার উপরে, যেটাও বললো। এই ছাড়াই আমাদের মানে প্রত্যেক মাসের ফিক্সড খরচ ৩৩,০০০ ৩৫,০০০ টাকা আমাদের ফিক্সড খরচ। তাহলে ও কিন্তু ইনকাম করে কম না, কিন্তু ওর জীবনের ঋণই ওর সব থেকে বড় সর্বনাশ। এখন বলতে পারেন এত বছর কিসের ঋণ টানে? প্রথমে ঋণ টানছে ও আমার বিয়ের আগেই কিছু টাকা কিস্তি উঠেছিল ৬০-৭০ হাজার টাকা, ওগুলা তো ও জেলে চলে যাওয়ার পর আর ভাই টানলো, পরে ওরে জেলে থেকে জামিনে বাই করলো। ওই যে জামিনে বাই করছে ওই সময়কার যে কিস্তি তুললেই তোরে জামিনে বাই করছে, ওই ঋণগুলাও বাইরে এসে ও টানছে। এরপরে আমি যেই সময় বাবুরা হওয়ার পরে ওরে এখানে আসি, পরে ওর মায়েরা তো ওর জায়গায়, মানে বাবার না, বাড়ির না। যে এ জায়গাটা ছিল, এরপরে আমি জেল থেকে বের হয়ে আসার পরে ওই ঋণ পাতিও টানলাম, আবার ওই যে দোকান নিছিলাম একটা। ওইটাই দোকানের হুম। ঋণপাতি সবকিছু মিলে ওই সময় আমার বাচ্চা যে সময় পেটে ওই সময় ও 4.5 লাখ টাকা প্লাস ঋণ টানে। পরে ও আবার এই যে আমি আসার পরে ঋণপাতি শেষ হয়েছে, পরে আমি বাবুরে নিয়ে আসছি, তখন আবার আমার ঘর বাড়ি নাই, বাড়ি করার জন্য কিছু টাকা ঋণ করি, প্রায় 1-1.5 লাখ টাকার মতো। ওই 1.5 লাখ টাকাও আর বাড়ি তো করাই হয় না, টাকা কি হাতে থাকলে থাকে নাকি? টাকা খরচ হয়ে গেছে, ও দোকানের কিছু মালপাতি কিনছে, আরো মনে করেন টাকা হাতে থাকলে কারোর টাকাই থাকে না। 1.5 লাখ টাকা এই জামানায় খুবই কম, টাকা খরচ করতে লাগলে 1.5 লাখ টাকা খুঁজেও পাওয়া যায় না। এখন মার্কেটে গেলে যেই পরিমাণে জিনিসপাতির দাম, আজকে মার্কেটে গেলে আজকেই মানুষ 1.5 লাখ টাকা খরচ করে আসতে পারবে। সেই 1.5 লাখ টাকা ঋণ, আবার হইলো যে ঘরের কিছু টুকটাক ও ফ্রিজ ট্রিজ ছিল আগে যা ছিল সব বিক্রি কইরা দিছে রাগের মাথায়, পরে আবার নতুন ফ্রিজ ট্রিজ কিছু ওই জায়গায় কিছু ঋণ আছে, এই সবকিছু মিলে 2 লাখ টাকা ঋণ স্টিল নাও টানতেছে। এই ঋণটা শেষ হইবে পরে আবার ও কোনো না কোনো এক্সকিউজেস, যে কোনো এক্সকিউজে ওর ঋণ হইবেই, কারণ ওর ঋণ করা এখন একটা স্বভাব হয়ে গেছে। তো যাই হোক, আসলে এই সব কথার এক কথা যে পৃথিবীতে মনে করেন যে টাকার জন্যই মানে সবার কাছে ভালো অথবা খারাপ হয় একটা মানুষ। কারণ ওই প্রেগনেন্সির সময় ওর কাছে আমি পৃথিবীতে সব থেকে খারাপ মানুষ হয়েছিলাম একমাত্র টাকার জন্য। যদি টাকা দিতে পারতাম হচ্ছে ওর চিকিৎসার জন্য, ওর সবকিছু করার জন্য, ডাক্তার দেখানোর জন্য, তাহলে ওর মায়ের কাছেও আমি ভালো থাকতাম, আবার ওর কাছেও ভালো থাকতাম, ঠিকঠাক মতো কথাও বলতে পারতাম। দেয় না, দেয় নাই, সময়ও দেয় নাই। সময় দিব কিভাবে? মানে কল দিলেই যে টাকার কথা বলবে বা টাকার প্রয়োজন বা কথা শোনাইবে, এই জন্য তো মানে আসলে না, কথা বলতে চাইলেও সবসময় আসলে আমি তোমার কখনোই কথা শুনাইতাম না, এটা তুমি ভুল বললা। আমি মাঝে মাঝে ওর সাথে অনেক ভালো মতোই কথা বলতাম, কিন্তু সেই সময় আমার সাথে কথাই বলতে চাইতো না। কথা বলতে না চাওয়ারও কিছু কারণ আছে। আমি ওরে কল দেই, তো ওই সময় আমার কল কেটে দিয়ে ও দেখি যে ফোন চালায় বা অন্য কিছু করে, আবার আরেকজনের সাথে কথা বলে কিন্তু আমার সাথে কথা বলে না। এই যেই বাবু পেটে থাকতে আমি আরেকজনের লোক কথা কইতাম, কে সে যার সাথে আমি কথা বলতাম? যে সময় ওই যে আন্দোলন-টান্দোলন শুরু হয় ওই সময়, তোমার বান্ধবী-টান্ধবী, তারপরে ওই যে ও মোহিনী ও আপু। আমার সাথে কথা কয় না, আমি কি করবো? এখন আমার বান্ধবী লাগবে না, কিছু তো মানুষ লাগবে যাদের সাথে আমি টাইমটা পাস করতে চাই, মানে ছিলাম। আন্দোলন টান্দোলন শেষ হওয়ার মানে ওই যে গলায় রশি টলায় রশি দেওয়ার পরে তার হঠাৎ করে আমার কথা মনে পড়ে। তো এর মাঝখানে আমাদের সম্পর্কটা মানে ওই আন্দোলনের পরে, ৫ই আগস্টের না, আন্দোলনের পরে ৫ই যায়। আগস্টের আন্দোলনের পরে না, যে সময় ও ঢাকায় আসে বাবু হওয়ার ১০-১৫ দিন আগে, সেই সময় থেকে সম্পর্কটা ভালো হয়। তো সম্পর্কটা মোটামুটি স্বাভাবিকই হয়ে যায়। মাঝখানে হচ্ছে ওর ডেলিভারির সময় হয়ে গেল। ওই সময় আমি খালি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ, কোনোভাবে যদি বাচ্চাটা নর্মালি হইতো, কিন্তু মানে এটা একটা অসম্ভব কাজ ছিল। কারণ ওর হচ্ছে যে পেশেন্টটা প্রিভিয়াস ছিল, তো ফুল নিচে ছিল, ডাক্তার স্টেট কার্ড বলে দিছে যে এই বাচ্চা কোনোভাবেই নর্মালি সম্ভব না। তো হুট করে একদিন মানে যখন ডেলিভারির টাইম হয়ে গেল, ওর খালামণি আবার হচ্ছে ওই বরিশাল থেকে ওদের বাসায় গেছে যে ডেলিভারি করাবে। এ আবার দায়, তো এ ভালো বোঝে, আর ওর মা তো অত ভালো বোঝে না। তো পরে একদিন আমি মনে হচ্ছিল সেদিন শোয়ার সময় মোটামুটি ১১টার দিকে শুইতে যাচ্ছি, তখন খুব টেনশন হচ্ছে। ওর মা আবার বলতেছে যে হচ্ছে কালকে ইয়া করব, ওরে সিজার করতে নিয়ে যাব। তারপরে আমি আবার মানে খুব টেনশন করতেছি যে আল্লাহ কি যে হয়। তারপরে আমি টেনশন করতে করতে ঘুমায় গেছি। এখন ভোর মোটামুটি
4টার দিকে হুট করে ওর মায়ের নাম্বার দিয়ে কল আসলো। যে সময় কল আসছে আমি তো ওই সময় বুইঝা গেছি যে একটা কোনো কিছু হইছে। পরে কলটা ধরছি, ধরার পরে হচ্ছে ওর মা বলতেছে যে তোর মেয়ে হইছে। তখন তো আমি মানে আল্লাহর কাছে কি যে শুকরিয়া আদায় করছি, তখন বলতেছি কিভাবে, বাসাতেই নাকি মেডিকেলে? তো বলতেছে যে না, নরমালে হয়েছে। মানে আমি আকাশ থেকে পড়ছি ভাই, মানে এটা একটা অসম্ভব জিনিস ছিল। মানে যারা ডেলিভারি করাইছেন তারা খুব ভালো করে জানেন, যাদের এই পেশেন্টটা প্রিভিয়াস ছিল, যে এটা একদমই মানে নর্মালি কোনোভাবে সম্ভবই না। তারপরেও কেন জানি কিভাবে আল্লাহ মানে এই জিনিসটা করায় দিছে। তখন আমি সাথে সাথে ঘুম থেকে উঠে আল্লাহর কাছে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ি। নামাজ পড়ার পরে আমি সাথে সাথে ঢাকায় চলে যাই। মানে 5টার দিকে ঘুম থেকে ইয়া ওই খবর পাই, নামাজ কালাম পড়ে আমি 5টার দিকে যাই, গাড়িতে উঠছি। ওঠার পরে 10টার মধ্যে আমি ঢাকায় পৌঁছায় গেছি ওদের বাসায়। বাসায় পৌঁছাইয়া সেই বাসার নিচ, আমাদের বাসা 3 তলায়, মানে নিচতলা থেকে গেটের সামনে ঢোকার পর থেকে জোরে জোরে চিল্লাইতে চিল্লাইতে ডাকতেছে, সাদিয়া, না, না। সাদিয়া। তার আগেই আমি হচ্ছে ওর বাসায় ঢোকার আগেই ওর মারে কল দিছি। পরে ওর মা হচ্ছে মেইন রোডে গেছে। যাওয়ার পরে হচ্ছে বাবুর কিছু জিনিসপাতি কিনছি। কেনার পরে মিষ্টি-টিষ্টি নিয়ে তারপরে ওদের বাসায় গেছি। আচ্ছা যে সময় আমি বাচ্চা দেখতে যাব, ওই সময়ও বিশ্বাস করেন আমার কাছে খালি একটা ৳1000। এখন আমি কিভাবে যাব? পরে ওই সকাল বেলায় আমার হাতে একটা মোবাইল ছিল। 2টা মোবাইল ছিল তো আমার কাছে, আমি আবার টুকটাক ফোন-টোনও বেচাকেনা করতাম। পরে ওই একটা মোবাইল একজনের কাছে বন্দুক থুইয়া তারপরে হচ্ছে ৳10,000 পাইছি। ওই টাকা নিয়ে আমি গেছি ঢাকায়। কি যে একটা কষ্টের জীবন কাটতেছিল ওই সময়। আসলে এই জিনিসটা পৃথিবীতে আমি ছাড়া হয়তোবা কেউই বুঝবে না, না। ওর সবসময় কষ্ট থাকে, এই কারণে ওর কষ্ট কেউ, একটা কথা প্রবাদ বাক্য আছে, মানে নেত্য মরারে কে কেউ মারি দেয় নাকি, যে একবার মরে তারে মারি দেয়, ও প্রত্যেক দিনই মারা যায়, ওরে কে মারা দিতে মানে মারি দিতে চাইবে বলেন? এটা একটা সত্যি কথা। তোমার খারাপ লাগলেও কিছু করার নেই। মানে এই ব্যক্তিটা সবসময় অভাব অনটন, এই কারণে ওর অভাব অনটন কেউ বুঝে না, কারণ আমরা এখন ফিড অফ হয়ে গেছি ওর অভাব অনটনের দেখতে দেখতে। পরে আমি ওইখানে যাওয়ার পরে একটা দিন থাকি। থাকার পরে আমার তো একদিন দোকান বন্ধ থাকলে আমি আর চলতে পারবো না। পরে এদিকে আমি আমার বাপ মায়ের সেই ধরা, মানে আমার মায় বাপে তো না, মায় সেই ধরা ধরছে অগো বাসা থেকে মানুষ আনতে হইবে, এখন অগো বাসা থেকে তো একটা পাখিও নিয়ে যেতে পারবে না। কি আর করবে, মানুষটা আসলে চাইলেও বোঝানো যায় না, এই জিনিসটার লেগেও দুনিয়ার পেন খাইছি আমি। সে পরে আমি ওইখান থেকে চলে আসি। আসার পরে আমি দোকানপাট করতেছি ঠিকঠাক মতো। এর মধ্যে মানে বাচ্চার বয়স হয়েছে কতদিন, 15 দিন, 2 মাস। 15 দিনের মতো। এর মধ্যে ওর মা হচ্ছে ওরে নিয়ে যায় স্কুলে ভর্তি করায় দেয়। স্কুলে না, রেজিস্ট্রেশন করায় দেয় এইচএসসি দেওয়ার জন্য। ওই তো রেজিস্ট্রেশন করে দেয়। করে দেওয়ার পরে হচ্ছে 41 দিন হয়ে গেছে এরপর থেকে না, হুম। ও ক্লাসে যায়। ক্লাসে যায় না, কোচিং এ যায়, কোচিং এ যায়, খালি কোচিং করে। এখন কোচিং যারা এইচএসসি দিছেন, তাও এই যে ওই সময়টা জুলাইয়ের পরে, তারা জানেন পরীক্ষার ডেট পিছিয়ে দিছে। খুব মানে পেইন, মনে করেন 3-4 ঘন্টায় বাচ্চারা থুইয়া যায় কোচিং এ যাইতে হইতো, যেহেতু পরীক্ষা দেবো পড়তে হবে না। আর আমি সায়েন্সে যারা পড়েন তারা জানেন সায়েন্স ক্রিটিক্যাল। পরে হইলো যে আবার এই বাচ্চার জন্য মানে বুকের দুধ পাম্প করে রেখে যাইতাম। পরে বাচ্চারা দুধ না খাওয়াইলে, যারা ব্রেস্ট ফিডিং করান তারা জানে বাচ্চারা দুধ না খাওয়াইলে দুধ কত বিষ করে। তারপরে আবার ওরে মানে ও হওয়ার পরেই আমার জ্বর আসছিল, ওই জ্বরের সময় ও আমারে ওইভাবে ইয়া করে নাই। ডেঙ্গু হয়েছিল, ওই ডেঙ্গুর কারণে ওষুধ খাইছি, দুধ টাইনা গেছে, তখন থেকে ডাক্তার আরে বলছে ফর্মুলা, হালকা করে ফর্মুলা খাওয়াইতে, জানি ওর পেটটা সবসময় ভরা থাকে। তো এমনিও ফর্মুলা খাই, আবার আমি যতটুকু পারি ব্রেস্ট ফিডিং করার জন্য ওই যে বেবি পাম্পার আছে, ওই পাম্পার দিয়া ফিটারে দুধ রাইখা দিয়া যাই। পর থেকে তো আমি নিয়মিত ক্লাস করা শুরু করি। যখন ও ক্লাস করা শুরু করে ওই সময় থেকেই মানে ওর আস্তে আস্তে আমার উপর থেকে মানে মন উঠা যাইতে থাকে। কারণ আমার আগে থেকেই মন উঠে গেছিল, কিন্তু ওই সময় থেকে মানে আমি আরো ও মানুষের সাথে আমি কথাবার্তা বলি, বলতেছিলাম। ওর একটা বান্ধবী ছিল। ওই বান্ধবীটা মানে এত বাজে, এত জঘন্য, মানে ওরে যত উল্টাপাল্টা বুদ্ধি দেওয়া, উল্টাপাল্টা ইয়া করা, সব বুদ্ধি পরামর্শ দিত। মানে একটা জিনিস আছে না যে ওই যে শয়তানের হাতে লোহা দিলে যা হয় আর কি। মানে ওর তো মনের মধ্যে একটা ইয়া আছেই, ওই ঘিয়ের উপরে মানে আগুন ঢালার মতো। আমারে তুমি কি আমার শয়তান কইলা? সেই পরে মনে করেন যে তুমি আমার শয়তান কইছো ওর নাকি তাই কও। ওর বন্ধু বান্ধবের সাথে সময় দেওয়া, তারপরে ওই পোলাপাইনের সাথে, ঢাকার পোলাপাইন তো ভাই জানেনই কেমন। মনে করেন যে পরে ওই মাইয়া হচ্ছে নেশা করতো, ওর সাথে ঘুরতো, যায় ও মানে উল্টাপাল্টা সব জিনিসের মধ্যে জড়ায় যায়।
জড়ায় যাওয়ার পরে ওর হচ্ছে একটা বান্ধব, যে বান্ধবীর সাথে মানে ঘুরতো সবসময়, ওর আবার একটা বয়ফ্রেন্ড ছিল, ওই বয়ফ্রেন্ডের আবার একটা বন্ধু ছিল। ওই বন্ধুর সাথে ওর আবার মানে একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে মানে আমি কল দেই, আমার সাথে মানে এত পরিমাণে ইগনোর করছে জীবনে ও আমাকে, মানে ওই দিনগুলো আসলে আমি কখনোই ভুলবো না। যেমন আমি আমার প্রেগন্যান্সির সময় ভুলবো না। ওর প্রেগন্যান্সির সময় তো আমি আসলে নিরুপায় ছিলাম। কিন্তু ও মনে করেন যে ইচ্ছা কইরা আমার সাথে এটি প্রতিশোধ বললে আসলে ও বলে যে আমি প্রতিশোধ নিছি। আসলে এটা কোন ধরনের প্রতিশোধ আমার মাথায় আসে না গো। ওটা ওর মাথায় যাবে না। কারণ আমি কষ্ট পাইছি আমি বুঝবো হুম। যে কিরকম। কারণ ওর যে কষ্ট পায় তার কাছে লজিকের ব্যাখ্যা থাকে। ওর কাছে যেমন জুয়া খেলার ব্যাখ্যা আছে এরকম। তো যাই হোক, মনে করেন যে এত কিছুর পরেও আসলে আমার মনে চাইতো যে আমি মইরা যাই। কিন্তু কেন জানি আল্লাহ, কতবার যে জীবনে মরতে গেছি কিন্তু আসলে মরতে পারি না। আমি এই জিনিসটা মানে আমি জাস্ট চাইতেছিলাম মানুষ আমি এই আমার একটু জীবনে আমি দেখছি আমার থেকে অনেক বড়, বড় মানুষেরা সংসার করে জাস্ট একটা তুচ্ছ বিষয় নিয়ে ওই সংসার ভাইঙ্গা দিয়ে চইলা আসে। কিন্তু আমি ভাঙতে পারি নাই। কিন্তু এই লাস্ট টাইম আমার বাচ্চাটা হওয়ার পরে আমি জাস্ট ফিড অফ হয়ে গেছিলাম ওর প্রতি। আমার মা যে আমার এতবার সংসার থেকে নিতে চাইছে কিন্তু বাচ্চা হওয়ার পরে বলতেছিল, "না মা কিন্তু তুমি এই এই সবকিছুর সংসারটা করো, সংসারটা করো।" কিন্তু আমি আর ওই সংসারটায় থাকতেই চাইতেছিলাম না। মানে আমার জীবন যাবে তাও আমি ওর সাথে যাবো না। আমার এরকম একটা ইয়া ছিল। মানে কি একটা অবস্থা ছিল, ওই বাচ্চার বয়স যে সময় মনে করেন যে ১.৫ মাসের মতো, ওই সময় হচ্ছে ও বাচ্চা থুয়া ওই বন্ধু বান্ধবের সাথে যে আড্ডা দিত, ১ দিন ২ দিন এরকমও দিন গেছে যে ও টানা ৩ দিন বাসায় আসে নাই ওই ২ মাসের বাচ্চা থুইয়া। মানে এই জিনিসগুলো আসলে ভাবতেও মানে গায়ের লোম শিউরে ওঠে। তো ওর পৃথিবীতে মানে স্বামী, মা, সন্তান সবকিছুর চাইতে সবথেকে বড় দামি ছিল হচ্ছে তখন ওর ওই বান্ধবীটা। আমি কল দেই, আমার কল ওই কেটে দেয়। আমার হচ্ছে আমার সাথে কথা বলতেছে, যদি কোনো সময় ধরে, অন্য কেউ কল দিলে আমার কল কেটে দিয়ে ওর সাথে কথা বলা। মানে একটা মানুষকে পৃথিবীতে যত রকম ভাবে মানে হেনস্থা করা যায়। কি যে কষ্ট পাইছি ওই সময়টা আসলে বলার মতো না। মানে উনি খালি ওনার হেনস্থার কথা বলতেছে আর কোনো কিছু দেখবে না। যে মানে আমি তো চাইছিলাম যে ওর সাথে সংসার করবো না। আর এই বাচ্চাটা হইলো যে তখন মানে একটা জিনিস কি ওর সাথে আমি সংসার করবো না। আর আমি জানতাম ও আমার মার কাছে অনেক সেফ থাকবে। এখন আমি শুধু আমার নিজের কথাই ভাবছি। কিন্তু এই জিনিসটা নিয়ে আসলে আমি অন্য কারোর কাছে জবাব দিতে দিতে মানে জবাব দিতে দিতে বা আমি তো কারোর কাছে মানে সরি ফিল করি এরকম কিছু না। কিন্তু আমি আমার বাচ্চার কাছে সরি ফিল করি। আমার বাচ্চারা দেখলে আজ পর্যন্ত মনে হয় যে আমি আমার বাচ্চার সাথে খুব অন্যায় করছি। আসলে কেন করছি আর কিসের জন্য করছি ওই সময়টার কথা আসলে আমি বলতে পারবো না। তখন আমার কোনো কিছুই ভাল লাগতো না। শুধুমাত্র ওই আমার বান্ধবী ছাড়া। আর কারোর কোনো কথাই বলতে ভালো লাগতো না। শুধুমাত্র আমার মনে হইতো ওই আমার কষ্টগুলা বুঝতেছে, ওই আমারে মানে কষ্টগুলো রিয়েলাইজ করতেছে। নাহলে সবাই আমারে কষ্ট দিছে কম বেশি। আসলে আমি যতই আপনাদের এক্সপ্লেন করতে চাই আপনারা আমার মানে আমার কষ্টগুলা আসলে ও যেরকম বুঝে না পৃথিবীর কেউ বুঝবে না। আমার মায়ের নিজের মাই বুঝতে পারবে না। তো মা তখন আমারে বলতো, "না তুই এরকম করতে পারবি না, ওরকম করতে পারবি না।" পরে একদিন আমি মাইরে একটা বালতিও ভেঙে দিয়েছি। মানে ভাবেন মানে কি পরিমাণে ডেসপারেট হয়ে গেছে যে মার গায়ে হাত তুলি। পরে এরকম দুই দুই দিন দুইবার এরকম হয়েছে। একদিন ৩ দিন বাসায় ছিলাম না বাচ্চা রাইখা, আর একদিন ২ দিন ছিলাম না। যেদিন ৩ দিন ছিলাম না, ওই যে আমার বান্ধবী ছিল, ও মানে একটা ছেলেরে ওই যে ছেলেটার ফ্রেন্ড ছিল ওই ছেলেটারে বিয়ে করবে। বিয়ে করার পরে এখন কিভাবে বিয়ে করবে আমার বলছে কি, "তুই আমার সাথে খালি জাস্ট চল।" আমি তো এমনি ২-৩ ঘন্টা বাইরে থাকতাম ক্লাসের জন্য। "তুই চল ৩-৪ ঘন্টার ভিতরে আমরা বিয়ে কইরা ও ওর বাসায় চলে যাবে, আমি আমার বাসায় চলে যাবো।" এই কথা বলার পরে যেহেতু আমার সাথে ওর অনেক ভালো সম্পর্ক, ওর বয়ফ্রেন্ডের সাথেও আমার মানে কথাবার্তা ভালোই হয়। মানে এমনি ভাই মানে ভাইয়ের মতো কথাবার্তা হয়। পরে আমি ওদের সাথে গেছি, যেহেতু বিয়েতে একটা সাক্ষী লাগে আর আমার জীবনেও না, ভাইয়ের মতো না। ওই ইয়াগুলা কি বলে স্ক্রিনশট গুলা, তারপরে ওই স্ক্রিন রেকর্ড আচ্ছা গুলা আছে না, জোহরার বয়ফ্রেন্ড আমার ভাইয়ের মতো লাগে না? আমি কি ভাইয়ের মতো না, ওই যে বন্ধু মানে বন্ধুর মতো, মানে বন্ধুই মনে করেন। খুবই বাজে জঘন্য বন্ধু থাকে না, এই রকমের বাজে জঘন্য বন্ধু। কারণ কি ওর সাথে ভাই বন্ধু বন্ধু ভাইয়ের মতোই লাগে। কি রকমের কথাবার্তা হয়তো ওই রকমের একটু এক্সপ্লেন করো, তাইলে বুঝতে পারবে কে সবাই। জোহরার বন্ধু হ্যাঁ, ইয়া আলম আলম। হুম। আলমের সাথে আমার কিরকম কথাবার্তা হচ্ছে তুমি এক্সপ্লেন করো। কি রকমের কথাবার্তা হইতো, কি রে আজকে পিকনিক কেমন হয়েছে, বা কালকে হচ্ছে এই যে কি সব ওই সমস্ত আসলে না তুমি আমি বলো বলতে আমি পারি না। যেটা বলতে মানে চাচ্ছি। যখনই আমি দেখছি ওর সাথে কথা হইতো, ওই সময় হয় হচ্ছে নেশা, কোনো না কোনো জাতীয় নেশা
অথবা ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা অনেক ইউজ টু। আপনারা যারা অনেক সাধু সন্ন্যাসী আছেন তাহলে এই জায়গার এই ভিডিওটা ইগনোর করেন, কারণ যারা এরকম তারা এরকম ভাবে জানে। আর বর্তমানে যদি 99% মেয়ে থাকে তার ভিতরে 80% মেয়েই এরকম। কি বলবেন আপনারা? কোন কে ভালো? সবাইরে মনে করতেছে কি যে নিজের মতো। আরে ভাই, নিজে কষ্ট দিছি তাহলে আমি মানুষ কিভাবে বেঁচে থাকবো? আমার তো বাঁচার জন্য একটা কিছু লাগবে। আমি ভালোভাবে বাঁচতে পারতেছি না, এখন তো আমার খারাপ ভাবে বাঁচা লাগবে। মানুষ চাইবেই বেঁচে থাকতে, এটাই বাচ্চা মানুষের না। হওয়ার পরে যে যখন 41 দিন হয়ে যায়, তারপরে আমি ওরে অনেক রিকোয়েস্ট করছি যে বাচ্চা হওয়ার সাদিয়া পর তো তুমি চলে আসো। বাচ্চা হওয়ার আগেই টাকা পয়সা দিয়ে, কোনোভাবে টাকা পয়সা দিয়া, না সময় দিয়া, না ভালোবাসা দিয়ে আমি কোনোভাবেই তো সাহায্য করতে পারতেছিল না। তাহলে সে বাচ্চা হওয়ার পরে তো সাহায্য করার যোগ্যতাই রাখে না। এইটাই তো সমস্যা, মানে আমি ওই সময় ওরে সাহায্য আচ্ছা, করতে তুমি কি পারি একটা নাই জিনিস টাকার ভাবো, জন্যে। টাকার এই জন্য জন্য কি? ও ও ও কিন্তু আমার ছাইড়াই চইলা গেছে শুধুমাত্র এই আপনারা যারা টাকার আগের জন্যে। পার্ট গুলা দেখেন তারা জানেন যে আমি ওর জন্য এই ছেলে কত বড় মানে অকৃতজ্ঞ বেঈমান বললেও খারাপ হইবে। এই মানুষের জন্য আমি কত কষ্ট করছি। বারান্দায় পর্যন্ত থাকছি। একটা মানুষ যার আমার অনেক প্রাইভেসি আচ্ছা, সমস্যা আছে। ওর জন্য যে আমি জীবনে কম কষ্ট করছি এরকমেরও না। না, ও ওর আমার সাথে সাথে কিছু কম কষ্ট করে না। তুমি কি মনে করো তুমি আমার প্রেগন্যান্সিতে যা করছো তা অনেক সোজা? আচ্ছা, ওই প্রেগনেন্সির সময়টা বাদ দিলে তোমার জন্য আমি কি না, কম তুমি কিছু করছি? তুমি আমার জন্য যেমন কম কিছু করো নি প্রেগন্যান্সির সময় বাদেও, তো তুমি আমার সাথে কোনো সময় অন্যায় করো না। নিজের মন দিয়ে একটু ভাবো তো রূপস। কেমন? যে সময় তোমাদের বাসায় থাকতে তুমি আমার সাথে কিরকম আচরণ করছো? মানে মারা থেকে শুরু করে গালি, চোখ গরম, মানুষের কাছে অপমান, কোনো কিছুই সে বাদ রাখে নাই। যে কেন? যে কেন সময় করছি? জেল থেকে বাইরানোর পরে তুমি তো শুধুই এমন করতা মাঝে মাঝে। কেমন? মাঝে মাঝে কোনো কারণে মানে মানুষের সামনে কোনো প্রাইভেসি দিত না, মানুষের সামনে কথা কাটাকাটি করতাম, মানুষের সামনে অপমান করতাম, মারতা ধইরা, মানে আমি একটা মানে ওর সাথে কিন্তু আমার ওরকম কোনো অন্যায় থাকে না। ওর বাসায় যখন থাকি আমি অনেক ভদ্র আর লক্ষ্মী একটা মেয়ে। আমি ওর সাথে মানে অল্প কিছু কথা কাটাকাটি বাজলে ও মানে মারতো তখন ধইরা ধইরা। তো আমার ওর যেমন ভালো কিছু মনে থাকে আমারও ওরকম, আমার সবার খারাপ কিছুই মনে থাকে, ভালো কিছু আমার সহজে মনে থাকে না। তারপরে? তুমি এখন হাসবা কিসের জন্য? আমি হাসি দেখে আমার অনেক সহজ মনে হয়? তোমার কি মনে হয় তুমি আমার সাথে কোনো কিছু অন্যায় করো নাই? আমি শুধু এরকম হয়ে গেছি। আমি তো সারা জীবন তোমার সাথে ভালো কোনো কিছু করেই নাই, না, সবই তুমি এই যা কথা করছে। না, এই কথা বললে হইবে না। তুমি এখন সত্যি করে বলো। হুম। না, এই কথা বললে হইবে না। কি তুমি বলবো? বলো তুমি আমার প্রেগন্যান্সির সময় তুমি আমার সাথে কোনো অন্যায় করো নাই। হ্যাঁ, আমি তো স্বীকার করছি। আমি তো ২-৩ টা ভিডিওতে স্বীকার করছি যে আমি ওর প্রেগন্যান্সির সময় ওর সাথে কোনো কোনো রকমের করতে পারি নাই। ওরে কোনো হেল্প করতে পারি নাই। ওর তো সাথে তুমি কথা বলো কেন বলতে। যে টাকার জন্য আমার ছেড়ে চলে গেছে? টাকা বাদেও টাকার তুমি কিছু জন্যই তো না। সবকিছু হয়েছে। টাকার জন্যই তো আমি তোমার সাথে কথা বলতে পারি নাই। তোমার সাথে হচ্ছে সবসময় ঝগড়া হইতো। টাকার জন্যই তো সবকিছু হইতো। ও, তার এ মানে আমি তোমার কাছে টাকার লোভী নাকি? একমাত্র টাকার জন্যই তো তোমার সাথে আমার তা তুমি সবসময় ওই সময়টা। বুদ্ধিমত বলো, আমি কি টাকার লোভী নাকি? টাকার লোভই না। ওই সময় তো তোমার টাকা প্রয়োজন আর আমি দিতে পারতেছিলাম না। তুমি তো সময়ও দিতেছিল না। তো সময় দিব কিভাবে? এই যে মনে করো যে তুমি আমার কাছ থেকে টাকা চাইতা। যে আমার এখন টাকা লাগবে, ডাক্তারের কাছে যাবো বা হচ্ছে ২ দিন পরে তোমার আমার কাছে কি প্রত্যেকদিনই টাকা চাইতাম? প্রত্যেকদিন। হ্যাঁ, প্রত্যেকদিনই তো মানে ফোন দিলেই তো কথায় সব মানে ওই সময়টা হইতো কি কল দিলে কথায় মানে ওই জিনিসটাই বারবার ঘুরে ফিরে আসতো। আচ্ছা, প্রেগন্যান্সি বাদ দিয়েও কি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো নাই? আচ্ছা, খারাপ ব্যবহার তো আমি সারা জীবনই তোমার সাথে করি। এখনো তো করতেছি। ঠিক না? আমি তো সারা জীবনই তোমার সাথে খারাপ ব্যবহার করি। কিন্তু কি কারণে করি এই জিনিসগুলা তুমি বলবা না? তুমি বলো কি কারণে করি? তোমার জিদের জন্যে। এই যে আমার জিদের জন্য। তার কি সুন্দর মানে এক্সকিউজ যে তোমার জিদের জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি। আসলে মেন না তো বিষয় হয়েছে কি এইসব ভিডিও আমি বানাইতেই চাইনি। যে সময় আমি পাগলামি করি, আমি তার সন্তানের মা, সে হইলো যে কি করে ভিডিও বানাইতে যায় বা ভিডিও বানায়া মনে করেন দুনিয়ার মানুষের কাছে সে তার মনে এই ইচ্ছা ছিল টাকা ইউটিউবে ভাইরাল হবে, টাকা পাইবে। তো এই জিনিসটার জন্য না, ও ভিডিও বানায়, ভিডিও বানানোর পরে আমার যত মানে বাইরের মানুষ ছিল সবাই মানে জিগাইতো কি তোমার টিকটকে একটা ভিডিও দেখলাম, হিউজ পরিমাণের ভিউ হয়েছিল ওই টিকটকে। পরে সে আমি থানায় যেতে পর্যন্ত বাধ্য হই ওর এইসব কাহিনী দেখা। পরে থানায় যাওয়ার পরে আর এমন ইউটিউবে কি গাইডলাইন করব? চলে আসে। আচ্ছা, ওই গাইডলাইনের ওই জন্য ভিডিওটা তাইলে হচ্ছে টিকটকে দিয়া দিও যে ওই ভিডিওতে হচ্ছে কেমন ব্যবহার করতা আমার সাথে আর কেন আমি ওই ভিডিও বানাইতে বাধ্য হই। না, সেই সময় তো আমার সাথে খারাপ ব্যবহার করি মানে সে এমন কিছু ভিডিও পাবলিক করে যেগুলো পাবলিক করার কথাই ছিল না। তার মানে নিম্নতম মানুষ যদি মানুষের ওই সময় সম্মান তো ও করে। আমারে ছাইড়া চইলা গেছে। ও হচ্ছে
গেলে কি ওর বাচ্চাটা স্টিল না আমার কাছে, আর বাচ্চা যে দুধ ডাইপার কিন্তু এই পর্যন্ত এইটার কিন্তু ওই টাকা পর্যন্ত বাচ্চাটা দিত আমি না। ওই বাচ্চাটা আমি চাইতাম যে ও যদি আমার কাছে না আসে তাহলে আমার বাচ্চাটা আমারে দিয়া দিক, শোনেন, একটা কিন্তু ওই বাচ্চাটাও দিবে না। বাচ্চা যদি আইনি ভাবে আমি ডিভোর্স করাইতাম, তাও ওই বাচ্চার একদম কিন্তু হওয়ার পর থেকে কিন্তু ভাই এক টাকাও খরচ ও করে মানে নাই। বাচ্চাটার কাছে তো থাকে না, ও তো ওর বান্ধবীর সাথে সারাদিন সময় দেয়, আমি ওই 46,000 টাকার দুধই খাওয়াইছি এই বাচ্চারে 6 মাসে। সে খাওয়াইছো, তোমার মা খাওয়াইছে, তুমি তো আর আমার খাওয়াও নাই। বোনের টাকা যে সেই খরচ জিনিসটা করছে, ওই আমার বাকিটা আমার কাছেই ওই খরচ বাচ্চাটা করেছে। যদি তুমি আমার কাছে দিয়া দিতা তাইলে তো আর এই দুধটা তোমার বা তোমার মায়ের খাওয়ানো তুমি লাগতো কি না। বাচ্চা পালতে পারতা নাকি তোমার আ- কাছে রেখে চলে আমার যায়? বাসায় পারতো। কে, তোমার মায়? হ্যাঁ, তোমার মায় তো কে পালবে, বাবুরে সে পালবে। আমার বাচ্চা যে পালে পালুক, ওই সময় যদি আমার কাছে দিয়া দিতা তাইলে তো আমি আমার ব্যবস্থা কইরা নিতাম। জীবনও পারতা না, এই বাচ্চা মইরা যেত। কিন্তু যদি তোমার মায়ের কাছে ওই বাচ্চা থাকতে পারে তোমার আমার মায় অনুপস্থিতি, যেভাবে টাকা খরচ করে তোমাদের বাচ্চাকে দেখি না কিভাবে পালো, গরুর দুধ খাওয়ায় পা পচায় এলো। এত কিছু তো তোমার ওই সময় ভাবার প্রয়োজন ছিল না। না, আমার ভাবার প্রয়োজন ছিল। আমার বাচ্চা আমি হইলো যে একদিন পরে আসি, 2 দিন পরে আসি, আমার কোলের দ্বারা নিয়ে ঘুমাই। তুমি কিভাবে বুঝবে একটা মা কিরকম? তুমি তো তোমার বাচ্চারে ফালাইয়া থুয়ে জন্মের পর থেকে, পেটে দেওয়ার পর থেকেই ফালাইয়া থুয়ে রেখা চইলা গেছো। আমি রাইখা চইলা গেছি। রেখা চইলা যাও এ- নাই, ওটা তো রেখা চইলা যাওয়াই এ- এ- বলে। 41 দিন পর থেকে, 15 দিন পর থেকে তোমারে বলতেছিলাম না যে তুমি আসো, তখন তুমি বললা যে 41 আরে দিনের বাবা, আগে এই আমি সময় কেমনে তো যাব। তোমার সাথে আমি যাবো কিভাবে? তোমার প্রতি তো আমি আনসিকিউরিটি ফিল করতেছিলাম যে আমার বাচ্চা হওয়ার পরে আমার এভাবে একটা সময়, ক্রিটিক্যাল সময় ফালায় রেখে চলে যেতে পারে। সে যেকোনো সময় আমার ঘর দইরা বাই করে দিতে পারে। ও তো আমার ঘর দইরা বাই করে দিছিলই রাত 12টা বাজে।